আজকে আবারও ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিয়ে আসলাম তৃতীয়বারের মতো। জানি না ভাগ্যে কি আছে কি হয়। চাতক পাখির মতো বসে থাকি মোবাইল ফোনের দিকে চেয়ে, জাস্ট একটা ফোন কলের অপেক্ষায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি যেহেতু প্রতিদিন সকালে আম্মুকে ওটস দিয়ে আর দুধ দিয়ে সকালের ব্রেকফাস্টটা করাই। তো অলরেডি 2 দিন ধরে দুধ শেষ হয়ে গিয়েছিল। তো আমি মহাখালীতে অনেক খোঁজাখুঁজি করার পরও এই লো ফ্যাট মিল্কটা পাচ্ছিলাম না। পরে শেষমেশ আর উপায় না পেয়ে চালডাল.com থেকেই আমি এটাকে অর্ডার করি। এর আগেও আমি 2বার ওদের থেকে অর্ডার করেছি। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে অন্যান্য যে অ্যাপস রয়েছে তার থেকে সব থেকে বেশি ফাস্ট ডেলিভারি দেয় চালডাল.com। আমি আগের দিন রাতে ওদের কাছে অর্ডার করলে পরের দিন খুব আর্লি মর্নিংয়ে ওরা পার্সেলটা পাঠিয়ে দেয়, যেটা কিনা এত ফাস্ট ডেলিভারি দেয়। আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম। 4-5 দিন ধরে আম্মু আবার একটু অসুস্থ হয়ে গিয়েছে, আম্মুর হাতের হাড় ক্ষয় আছে। তো এই প্রবলেমটা কিছুদিন অফ ছিল, বাট ইদানিং ধরে দেখলাম যে প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে আম্মু রাতের সময় একদমই ঘুমাতে পারে না। রাতের সময় এই প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে রাতে আম্মু তীব্র ব্যথায় ছটফট করতে থাকে, যার কারণে আম্মুকেও আমাকে মালিশ করে দিতে হয়, বিভিন্নভাবে ম্যাসাজ করে দিতে হয়। যার কারণে দেখা যায় আমিও ঠিক মতো ঘুমাতে পারছি না। আম্মুর কখন না কখন আবার পেন করে, তো সেইটা একটা মানসিক চিন্তা থাকে, যার কারণে রাতে আজকে কয়েকদিন ধরে টোটালি ঘুম হচ্ছে না বললেই চলে। মেনলি এই প্রবলেমগুলো ক্যালসিয়ামের কারণেই হয়ে থাকে। আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের হাড় ক্ষয় হওয়া শুরু করে। এইটার আসলে পার্মানেন্ট কোনো সলিউশন নেই। সলিউশন একটাই, যে ভালোভাবে লাইফস্টাইল লিড করতে হবে, প্লাস খাবার দাবারের প্রতি অনেক বেশি সচেতন হতে হবে। তো মোটামুটি আমি প্রায় 10-15 দিনের মতো আম্মুকে একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করে চলাচ্ছি। তোমাদের সাথে তো আম্মুর ডায়েট রুটিনটা আমি অলরেডি শেয়ার করেছি। সো যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করছি আম্মুকে একদম টোটালি ডায়েট মেনটেন করে চালানোর জন্য। তো কালকে রাত্রে থেকে আবার আম্মুকে এক্সারসাইজ করানো শুরু করেছি। এমনি নর্মালি আম্মু সকাল 6টার দিকে হাঁটতে বের হয়, প্রায় 1 ঘন্টার মতো হাঁটে। বাট আমি দেখলাম হাঁটার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সারসাইজটা। তো কালকে রাত্রে থেকে শুরু করেছি আম্মুকে এক্সারসাইজ করানোর জন্য, যেহেতু এখন শীতের সময় আর আম্মু এখন শরীরটা একটু উইক, যেহেতু পুরোটা ডায়েট মেনটেন করে চলছে, তাই আসলে ওই রকমভাবে এনার্জি পাচ্ছে না সে, যে তাকে একটু কষ্ট করে এক্সারসাইজ করাবো। এইদিকে ঘরের সব কাজ কমপ্লিট করে আমি বিকালে বের হয়েছিলাম হাই কমিশনের অফিসে যাওয়ার জন্য। এই পর্যন্ত আমি ইন্ডিয়ার ভিসার জন্য 3বার ফাইল সাবমিট করেছি। কি আর করব, যেহেতু আসলে হাই কমিশনের ফাইল সাবমিট করা ছাড়া আমাদের আর কোনো ওয়ে নেই। তো মনটা খুবই আপসেট, কি বলবো, বারবার হাই কমিশনে জমা দিচ্ছি ফাইল, বাট কোনো রেসপন্স পাচ্ছি না। সামনে আরও 5বার জমা দেওয়ার মতো প্ল্যান আছে অলরেডি। আমার কাছে তো মনে হচ্ছে অ্যাগ্রিমের খাতার মতো আমি কালকে ফটোকপি করে নিয়ে আসছি। প্রায় আমার 2000 টাকার ফটোকপি করতে হয়েছে, এতগুলো পেজ আমি ফটোকপি করেছি। বাট তারপরেও যেহেতু রেসপন্স পাচ্ছি না, আমি জানি না কি করব, আমি আর কোনো ওয়েই পারছি না। আর দেশের যে অবস্থা চলছে, এই অবস্থায় আসলে কবে ইন্ডিয়ার ভিসা দেওয়া সচল হবে, এই কারণে আমি আর আমার হাজব্যান্ডও খুবই মেন্টালি স্ট্রেসের মধ্যে রয়েছি। চাতক পাখির মতো সবসময় মোবাইলটা সামনে, চোখের সামনে রাখি, কখন না কখন ফোন আসে, আর যদি মিস করে যাই সেজন্য, বাট ফোন তো আর আসে না। কি আর বলবো, এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, কখনো ভাবতেই পারিনি। তোমরা কাইন্ডলি সবাই একটু দোয়া করে দিও, যাতে এইবার অন্তত পজিটিভ একটা রেজাল্ট পাই। আর ভালো লাগে না এই ইন্ডিয়ান এম্বাসির পিছনে ঘুরতে ঘুরতে, অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে। সো আজকে আমি রোজা রেখেছিলাম, তো অ্যাম্বাসিতে যাওয়ার কারণে কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এদিকে আজানও দিয়ে দিয়েছে। তাই জাস্ট দোকান থেকে একটা স্যান্ডউইচ আর একটা মোজো কিনে আমি জাস্ট আমার রোজাটাকে খুলছি। সব সময় জাস্ট আমার একটা চিন্তাই মাথায় আসে, আল্লাহ যেভাবেই হোক না কেন সব কিছুর বিনিময়ে হলেও যেন আমার আম্মুকে সুস্থ করে দেয়।
এটাই আমি সবসময় আল্লাহর কাছে নিয়ত করতে থাকি। আর তোমাদের কাছেও আমার একটাই অনুরোধ যে সবাই হচ্ছে আমার আম্মুর জন্য দোয়া করবে। সো এইদিকে হচ্ছে বাসায় আসার সময় আমি হচ্ছে ওয়াফিয়ার জন্য নিয়ে নিয়েছিলাম 2টা চিকেন। তোমরা তো সবাই জানো যে ওয়াফিয়া অনেক বেশি চিকেন পছন্দ করে। সো এই চিকেন পাওয়ার পরে ওয়াফিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ গতকালকেও ওয়াফিয়ার জন্য চিকেন নিয়ে এসেছিলাম। তো যখনই হচ্ছে প্যাকেটটা দেখেছি ওয়াফিয়া বুঝতে পেরেছে যে এটা ওয়াফিয়ার জন্যই চিকেন। অফিয়া সবগুলো স্বভাব ওর বাবার মতো পেলেও জাস্ট চিকেন খাওয়ার স্বভাবটা পেয়েছে আমার মতো। নর্মালি হচ্ছে আমারও চিকেন অনেক বেশি পছন্দ, বিশেষ করে হচ্ছে ক্রিস্পি চিকেনটা। যাই হোক, অফিয়ার সাথে চিকেন খাওয়া দাওয়া করার পর তারপরে হচ্ছে আমি আবার আম্মুর সাথে বাহিরে চলে আসলাম। যেহেতু হচ্ছে আম্মুর প্রতিদিন সকালে এখন হচ্ছে বাইরে হাঁটতে যায়, তাই আম্মুর জন্য টুকটাক হচ্ছে কিছু কেনাকাটার প্রয়োজন। যেহেতু হচ্ছে বাসা জামা পরে তো সবসময় বের হওয়া যায় না, প্লাস হচ্ছে আম্মু চাচ্ছিল বোরকার মতো এরকম কোনো গাউন যেটা পরে হচ্ছে আম্মু ইজিলি হচ্ছে সকালে হাঁটতে যেতে পারবে। সো প্রথমে হচ্ছে আমরা অনেকগুলো দোকানই খুঁজি, বাট কোথাও গাউন পাওয়া যাচ্ছিল না। যেহেতু এখন শীতের সময়, সব জায়গাতেই দেখলাম শীতের পোশাকগুলোই হচ্ছে সব থেকে বেশি বিক্রি করা হচ্ছিল। তো অনেক ঘোরাঘুরি করার পর শুধু দেখলাম যে এই স্ট্রিট শপটাতেই হচ্ছে তোমার পাওয়া যাচ্ছিল 2টা গাউন। সো আম্মুর জন্য 2টা গাউন নিয়ে নিয়েছি। তারপরে বাসায় আসার সময় দেখলাম যে এখানে মামা হচ্ছে আদা রসুন বিক্রি করছিল। যেহেতু হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের হচ্ছে মশলাটা খাওয়া হয় প্রচুর, তো যার কারণে হচ্ছে আদা রসুনও দেখা যায় কয়েকদিন পরপরই কিনা লাগে। তো এখানে দেখলাম মামা 120 টাকা করে এই আদা বিক্রি করছিল, যেটা আমার কাছে হচ্ছে একটু চিপই মনে হচ্ছিল, কারণ হচ্ছে গতকালকে আমি যখন বের হয়েছিলাম তখন দেখলাম আমাদের কাছ থেকে 200 টাকা কেজি চাচ্ছিল। সে তুলনায় 120 টাকা কেজি অনেকটাই অর্থিত ছিল, যার কারণে হচ্ছে 1.5 কেজির মতো হচ্ছে আমরা আদা নিয়ে নিই। তো সাথে দেখলাম যে খোলা রসুনও আছে, যেহেতু এগুলো সবগুলোই আমরা ব্লেন্ড করব, তাই আদার সাথে হচ্ছে যতটুকু রসুন প্রয়োজন ততটুকু রসুনও নিয়ে নিলাম। তো রসুন পড়েছে এখানে আমাদের কাছ থেকে 200 টাকা কেজি। তো মোটামুটি আমি দেখলাম যে এখানে প্রাইসটা রিজনেবল আছে, বাট অন্যান্য জায়গা বা মার্কেট থেকে যদি নিতে চাই তাহলে অনেক বেশি পড়ে। যাই হোক, কেনাকাটা শেষ করার পর দেন চলে আসলাম বাসায়। বাসায় আসার সাথে সাথে আম্মু হচ্ছে আদা কাটা শুরু করে দিয়েছে। আমরা সবসময় হচ্ছে বাসায় আদা রসুন আনলে মিনিমাম হচ্ছে 1-2 মাসেরটা নিয়ে আসি, যাতে করে হচ্ছে 1-2 মাস পর্যন্ত আর আদা রসুনের কোনো ঝামেলাতে না যায়। কিন্তু আসলে সবসময় উচিত একদম ফ্রেশ যদি আদা রসুন বাটাটা দেওয়া যায় তরকারির মধ্যে বা হচ্ছে মাংসের মধ্যে, তাহলে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। বাট দেখা যায় যে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তার জন্য হচ্ছে আমি একবারই করে রাখি। বাসার মধ্যে হচ্ছে কোনো কিছু যখনই ব্লেন্ড করা লাগে তখন হচ্ছে আমাকেই করতে হয়। সো আম্মু আদা রসুন ব্লেন্ড করতে চায় না, তাই আমারও বারবার আসলে আদা রসুন ব্লেন্ড করাটা একটু ঝামেলাকর লাগে, তাই একবারই করে রাখি। প্রথমে তো আদাগুলো দেখে আমি ইন্ডিয়ান ভাবছিলাম, বাট পরবর্তীতে দেখলাম যে না, এগুলো দেশি আদাই, কিন্তু একদম নতুন আদা, তার কারণে হচ্ছে একদম ফ্রেশ লাগছে। তবে বিভিন্ন জায়গায় কিন্তু দেখলাম আদার দামটা হচ্ছে এক এক রকম বিক্রি করছিল। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে কমের মধ্যেই আনতে পেরেছি। আমি যেহেতু মোটামুটি প্রতিদিনই বাজারে যাওয়া আসা করি, সেহেতু হচ্ছে আমি জানি যে খাদ্যদ্রব্যের মান অতিরিক্ত বাড়তি। মধ্যবিত্ত মানুষদের জন্য তো অনেক চলা কষ্টকর, আর নিম্নবিত্তদের কথা আর কি বলবো। আমার কাছে তো মনে হচ্ছে যে 2 দিন পরে আমাদের দেশে না বিক্ষোভ শুরু হয়ে যায়। মানে আমি দেখলাম কিছুদিন আগে স্বপ্নের একটা ভালো একটা উদ্যোগ, যে মাত্র 160 টাকায় ছোট্ট ফ্যামিলি বা 2-1 জনের ফ্যামিলি যারা আছে তারা সুন্দর করে হচ্ছে মাংস খেতে পারবে। দেশের যে অবস্থা চলছে, আমার কাছে তো মনে হয় মাংস খেতে পারবে বাঙালি, বাট শাকসবজি না খেয়েই মরতে হবে। যাই হোক, এদিকে হচ্ছে আম্মু আদা কাটতে কাটতে আমিও রসুন কেটে ফেলেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সো তোমাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।